সবুজের বুক চিরে যে ছোট ছোট বসতি দেখতে পাচ্ছেন, এটি লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে ভেসে ওঠা চরমনি চর। চরটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমে মেঘনা নদীর মাঝখানে অবস্থিত। বর্তমানে চরটিতে 20 থেকে 30টি পরিবারের বসবাস। চরের প্রত্যেকটি মানুষের প্রতিদিন সকাল বিকাল জীবনের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। নদীতে ঝড় বিষ বাদলে নদীতে নৌকা ভরে গেছে, হাবুডুবু গাইছি, ওই তো একজনের সহযোগিতা করছে, ধরে নিয়ে উঠেছে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যেতে গেলে অবশ্যই কাদা পেরিয়ে কিন্তু যেতে হবে। একারে ওই হেকিনা দি চল দি ওইলে একারে হুঁতে হে ঘর ডুববো, আবার হিয়ান দিয়ে হুঁতে এই ঘর ডুবি যাবো না, সব ডুবতে ডুবতে সব লয়ে গেছে। টিয়া হয়েছে তাই তো এক মিজে যেতাম গো, ঘর দুয়ার করতাম। তো জ্বর আসে না, এমনি তার জ্বরে সব লেগে গেল, চলাই বলাই আজ লাগাই না, ধরে না গাঙ্গে ভাই পয়সা ভাই চলে যায়। ভালো মন্দ তার চোখে দেখি না, দেখেন না ঘর দুয়ার কি অবস্থা। কষ্ট তো বাবু, কষ্ট সারা শেষ আছে, কষ্টের শেষ নাই রে বাজান রে। অনকির না এখানে তেমন একটা কোনো চিকিৎসার ব্যবস্থা না, দেশ ছাড়া কোনো ব্যবস্থা। আগের রাতে আমি চলে এসেছি লক্ষ্মীপুর সদর সলিমবাগ আহমদপুর গ্রামে। গ্রামটি এতই সুন্দর যে আমি রাতে দেখতে পাইনি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম সবুজ শান্ত গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় সারি সারি দাঁড়িয়ে আছে সুপারি গাছ। বন্ধুরা, রাতে আমি চলে এসেছি লক্ষ্মীপুরে এসেই আমি এই বাড়িতে ছিলাম। আসলে আপনাদের এই বাড়িটি দেখাচ্ছি এর জন্য, কারণ এই বাড়ির চতুর্দিক দিয়ে সুপারি গাছ আর নারকেল গাছ। আমি যেহেতু এই বাড়িতে ছিলাম, পরিবেশটা দেখুন, মানে যেই দিকে তাকাবেন শুধু নারকেল গাছ আর সুপারি গাছ দেখবেন। তো আমি এখান থেকেই এখন সেই চরের উদ্দেশ্যে রওনা দেব। সবুজে ঘেরা গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। পিচ ঢালা রাস্তা আর দুই পাশের সবুজ অরণ্যর মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আমরা যতই গ্রামের সরু পিচ ঢালা রাস্তা দিয়ে যাচ্ছি, সারি সারি গাছ আর রাস্তার পাশে স্বচ্ছ টলটলে নিঠুল দিঘির সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। চলতে চলতে চলে আসলো রিমঝিম বৃষ্টি। চারপাশে সবুজ আর বৃষ্টি ভেজা রাস্তায় গ্রামের সৌন্দর্যও বেড়ে গেল কয়েকগুণ। গ্রামের রাস্তা শেষ হয়ে পৌঁছে গেলাম পালেরহাট বাজারে। বাজারটি অতিক্রম করে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে দ্রুত চলতে শুরু করলো আমাদের গাড়ি। প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম লক্ষ্মীপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায়। লক্ষ্মীপুর শহর পার হয়ে আবার চলতে শুরু করলাম ভোলা লক্ষ্মীপুর বরিশাল হাইওয়ে। চোখ জুড়ানো চারপাশের প্রকৃতি আর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম মজু চৌধুরীর হাট খেয়াঘাটে। বন্ধুরা, অবশেষে আমি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট খেয়াঘাটে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি খেয়াঘাট। এখান থেকে লঞ্চ, ফেরি এবং ট্রলার ছেড়ে যায় বিভিন্ন জেলাতে। তো আমরা এখান থেকে একটি ট্রলার ভাড়া করে যাব দুর্গম চরে। বন্ধুরা, ঘাটের পাশেই দেখতে পেলাম যে এখানে ট্রলার মেরামত করা হচ্ছে। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলাই মেঘনার বুকে ভেসে বেরাবে এবং এই ট্রলারতে মাছ ধরা হবে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ট্রলারই কিন্তু কাঠ দিয়ে তৈরি। এই ট্রলার আপনার বান আপনি ভরে, এই ট্রলার আপনার জাল ভরিয়া নদীতে যাইব, নদী থেকে আমরা মাছ ধরব। কোন নদীতে? এই মেঘনায়। আচ্ছা, এই একটা ট্রলার বানাইতে আপনাদের কত টাকা খরচ হয়? এটা ট্রলার বানাইতে মনে করেন, এটা ট্রলারটা বানাইতে খরচ দেবো 3 লাখ থেকে 3.5 লাখ, আর জাল ফাল সহ 5 লাখ টাকা দেবো। সাগরও যাওয়া যায়, কিন্তু আমরা যেই জাল পাই ওগুলা সাগরও পায় না, এই কারণে আমরা সাগরও যাইতে না। কিন্তু এটা অন্য জাল পাইলে, গুলডি জাল ছাড়া অন্য কিছু জাল পাইলে যেই জালই পাব সাগরও যাওয়া যায়। মজু চৌধুরী হাট খেয়াঘাটে আসলে দেখতে পাবেন ঘাটের পশ্চিম পাশে পুরনো জেলেপল্লী। বন্ধুরা, এই যে এখানে মাছ ধরার জাল ঠিক করতেছে। অনেক সময় মাছ ধরতে গিয়ে জাল ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে একটি চাচা এখানে জাল ঠিক করতেছে। আমি চাচার সাথে একটু কথা বলবো। নদীতে জালের কাজ করতে আসি, জাল নদীর সিজন নামবো আর
নদীতে। এটা কি নতুন জাল নাকি এটা ভালো করতেছেন? এটা ভালো করতে আছে, নতুন জাল ভালো করতে আছে, সব কিছু কমপ্লিট করে নদীতে নামবো মাছ ধরার জন্য। ছিঁড়ে নদীতে, ছিঁড়ে তলে এইরকম গাছ গাছের গোড়া আছে, বড় বাঁচা নদীতে ভাঙে, ওই গোড়া নদীতে থাকে পানির তলে থাকলে ওডিতে জাল তো সত্যের সরকে ঘুরে যায়, তলে বেজা রেখে দেয়। নদীতে ঝড় বিষ বাদলে মনে করেন নদীতে নৌকা ভরে গেছে, হ্যাঁ হাবুডুবু গাইছি, হয়তো একজনের সহযোগিতা করছে, ধরে নিয়ে উঠেছে নদীতে, কাছারে নিচে, এরকম বিপদ আপদ বহুতই আল্লাপাক চাইছে করি কাজ শিখছি এইটা। অথবা ছেলে সন্তান আছে, নিজে চলতে হয়, গরিব মানুষ, হ্যাঁ কাজ কাম করে খাইতে, এই কারণে 3 মাস নদীতে থাকার পর ওই যে আপনার অভিযান নিতে আছে না, হ্যাঁ ওই অভিযানের সমাবার বাড়িতে। বন্ধুরা, আমার পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানেই জেলেরা বসবাস করে। আর এই জেলেরা এই মেঘনা নদীতে যে মাছ ধরে, আসলে মাছ ধরাটা কিন্তু অনেক কষ্টের এবং রিস্কের কাজ। জীবনের রিস্ক নিয়ে এই মেঘনা নদীতে যায় মাছ ধরার জন্য। আর এই দিক দিয়ে যা দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে এই জেলে পল্লী, জেলেরাই বসবাস করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা এখানেও জালের রশি ও টানতেছে, হয়তো বা ঠিক করবে। এটা কি করতেছো আঙ্কেল? টানতেছি জালে। তুমি জাল ঠিক করতে পারো? জি। তুমি নিজেও জাল ঠিক করতে পারো? মাছ ধরছো কখনো? না। বন্ধুরা, ছোট মাছুম বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ও জাল ঠিক করতে পারে, যার কারণে ও রশি টানতেছে জাল ঠিক করার জন্য। এখানে আসলে যারা এই পেশার সাথে জড়িত, এখানে তো ছোট বড় সবাই এরকম জাল ঠিকঠাক করতে পারে। এটার ভিতরে ইলিশ মাছ ঢুকবো, ওই জালের মধ্যে লাগাবো, এমন কাজ করে ওই যে আমরা কাজ করে দিতে আসি, ওনারা লাগাইতে আসে। জাল আমাদের না, জাল আমরা কাজ করতে আসি। এটা টাকা দেয় হাজিরা আমাকে 800। এটা ইলিশ মাছ ধরার জাল। জালের মধ্যে ধরেন পানির নিচে মাটির ভিতরে বাজা থাকে, মানে গাছের গোড়া, বাঁশের গোড়া, ওটির লগে বেজলে এটি ছিঁড়ে যায়। বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাও কিন্তু ওরকম ভালো না, ভাঙাচোরা ঘর। ওনারাও সম্ভবত মাছ ধরে। এই যে এইখানে রান্না করে এই ঘরে থাকে। এই যে ঘরে তেমন কোনো কিছু নাই। এখানে যে কাকি রান্না করতেছে, এই যে কি রান্না করতেছে দেখুন। কাকি এটা কি? শুটকি? শুটকি ভাজতেছে, সম্ভবত শুটকি ভর্তা করবে। কি করবা শুটকি দেয়? ভর্তা করব। আমরা গরিব মানুষ, কামে রুজি করাই নাই, বাবু হয়ে গেছে, কিনলে করি কি এই আই কোনো মুই হাইলে করি। এই সময় কামাই করেন হয়তো তে হয়েছে হইলে না দিতাম, করতাম, নিজের হাটে তো চালাইতে পারি না, কেন করি তো ভর্তি করাই না। এখানে মাসে বেতন দেওয়া লাগে, হইলে ভর্তি 300 টাকা, মাসে প্রতি মাসে 200-250 টাকা করে দেওয়া লাগে। তো এর ব্যাপার কামাই না, ভর্তি করাই গেল না। কেন সরকারি স্কুলে পড়াবেন না, এখানে ভর্তি টিয়া লাগে, ওরে সব ডুবি যায়। কোন পর্যন্ত পানি? একেবারে বগরে ঘর একেবারে ডুবি যায় জোয়ারায়। তখন কিভাবে চলেন? আমরা তো বারে রোডের আরে খাবো আর নয় রুড়ি বইতে তো কত হাব হানির লগে আইয়ে অনাল্লা বাসা দেন আমরা হয়াত আছে দিলে বাসে কি হোঁতার লগে আইয়ে না, হ্যাঁ আবার নামি যায় হানির লগে ক্ষতি করে না। আমরা দেই একেবারে ওই হেকিনা দি চৈতল দি ওইলে একেবারে হোঁতে হে ঘর ডুববো, আবার ইয়েন দি হোঁতে এই ঘর ডুবি যাবো না, সব ডুবতে সব লই গেছে। এইদিকে পানি ওঠার কারণে সব নিয়ে গেছে। হ্যাঁ দে ঘরে ঢুকে একেবারে চোর খুঁড়া সমান হয়, আমার কষ্ট হইলেও কিনবো। টিয়া হয়েছে তাই তো এক মুই যেতাম গো, ঘর দুয়ার করতাম, জমি লইতাম, আমার তো হে নেই। বন্ধুরা, এই যে আমার সাথে মাছুম বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা, ওর নাম হচ্ছে নুহা। জানেন ও কিন্তু একটি মিষ্টি মেয়ে, শুধু টাকার অভাবে ও স্কুলে যাইতে পারে না। ও ওর মাকে বলে স্কুলে যাওয়ার জন্যে, ওর মা স্কুলে পাঠাইতে পারে না। কেন পাঠাইতে পারে না জানেন? কারণ ওর মার ওকে পড়াশোনা করাবে সেই সামর্থ্যটুকু নাই। যতটুকু কাজ করে ইনকাম করে অতটুকু টাকা কিন্তু ওনাদের খেতেই লাগে, যার কারণে এই বাচ্চাদেরও লেখাপড়া করাইতে পারে না এইখানে যারা বসবাস করে তারা।
জেলেপল্লী থেকে বেরিয়ে চলতে শুরু করলাম আমাদের ভাড়া করা ট্রলারের দিকে। ট্রলারটি নদীর মাঝামাঝি থাকায় ড্রেজারের মোটা পাইপ দিয়ে হাঁটতে শুরু করলাম। বন্ধুরা, চরে যাওয়ার জন্য আমরা ট্রলার ভাড়া করছি, আর ট্রলারে যাওয়ার জন্য এরকম মোটা ড্রেজারের পাইপ দিয়ে হেঁটে যেতে হবে, কারণ আমাদের যে ট্রলার সেই ট্রলারটা একটু দূরে। আসলে এই যে ড্রেজারের পাইপ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আমার কাছে একটি নতুন অভিজ্ঞতা, যদিও ভয় করতেছে, ভয় করলে মজাও লাগতেছে। দেখুন যে আমরা কিভাবে হেঁটে হেঁটে আমাদের ট্রলারের কাছে যাচ্ছি। ড্রেজারের পাইপ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর অনেকটা কাছে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের ট্রলার, সবুজ কালারের ট্রলারটা দেখতে পাচ্ছেন, এটিতে করে আমরা যাব। ট্রলারটা কিন্তু অনেক বড়, কারণ মেঘনা নদী জানেন যে সবচেয়ে বড় নদী। বন্ধুরা, এই যে আমাদের ট্রলার, আমরা ট্রলারে উঠছি। ট্রলারটা কিন্তু অনেক বড়, কারণ বড় ট্রলার কিন্তু নিয়ে যেতে হবে, কারণ মেঘনা নদী কিন্তু সব নদীর মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী যখন পাড়ি দিবেন তখন অনেক বড় বড় ঢেউ দেখতে পাবেন, যার কারণে আপনারা যখনই মেঘনা নদী পার হবেন তখনই আপনার এরকম বড় ট্রলার নিয়ে নেবেন। আর আমাদের এই ট্রলারটা শুধু নামিয়ে দিয়ে আসবে, আবার আমাদের কাজ শেষ হলে নিয়ে আসবে। এর জন্য আমরা 1800 টাকায় ভাড়া করছি। ভাড়া করা ট্রলারটি নিয়ে চলতে শুরু করলাম দুর্গম চর চরমনির উদ্দেশ্যে। এখন যে নদী দিয়ে যাচ্ছি এটি মেঘনা নদীর একটি শাখা। আমাদের ট্রলারটি শাখা নদীর থেকে মেঘনার বড় নদীতে প্রবেশ করার সাথে সাথে প্রচণ্ড বাতাস আর নদীর বড় বড় ঢেউয়ে দুলতে লাগলো আমাদের ট্রলার। চলতে চলতে আবারও মেঘনার বড় নদী থেকে ছোট নদী বা খালে প্রবেশ করলাম। নদীর বড় বড় ঢেউ আর ঝড়ো বাতাসের মাঝ দিয়ে প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দুর্গম চরে। বন্ধুরা, আজকে আমি এই দুর্গম চরের মানুষের অসহায় জীবনী দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমরা অবশেষে সেই দুর্গম চরে পৌঁছে গেছি। এই যে আমরা চরের মাঝখানে দুইটি বাড়ি দেখতে পাচ্ছি। এইদিকের বাড়ি ঘরগুলা ফাঁকা ফাঁকা বাড়ি। এই যে দুইটি বাড়ি, আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আর জোয়ার ওঠে, পানি ওঠে না। জোয়ারের কোন পর্যন্ত পানি উঠে? আমার ওই পর্যন্ত। এখানে কয়টা পরিবার আছেন আপনারা? আমরা একটা আছি 4টা। আচ্ছা, এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে তো আপনাদের নৌকা লাগে? না, এটা ভাড়া একদম শুকিয়ে দেবে। ভাটা কয়টার দিকে হবে? ভাড়া তো ভাড়ায় পড়ছে, তখন শুকাইতে শুকাইতে আসলে শেষ হয়ে গেল। না, আমরা সাবধান দিই। এমনি যেগুলো টিভিতে আছে এখনো সাপ চোখে পড়ে নাই? না। আর আনতে গেলে আমরা কি সতর্ক, বুঝেন না, আল্লাহ কইছে বান্দা বুঝ। বন্ধুরা, আপনারা জানেন যে মেঘনা নদী জোয়ার ভাটা হয়, যার কারণে কিছুক্ষণ আগে পানি নেমে গেছে, ভাটা হয়েছে। ভাটা হওয়ার কারণে সব দিক দিয়ে কাদা হয়েছে। কাদার জন্য আমরা ভালোভাবে যাইতেও পারতেছি না। তো এই যে কাকার বাসায় আমরা পৌঁছাইতেছি। বন্ধুরা, এই যে বাড়িতে ঢুকতেছি, ফাঁকা জায়গায় বাড়ি, কাকারা বসবাস করে এখানে। এই যে কাকা বাইরে বসে, এইখানে আপনারা থাকেন? বাতাস লাগে না? বাতাস দেখেন না, বাতাস তো লাগে। ঝড় আসে? তো ঝড় আসে না, তার ঝড়ে সব লেগে চলাই বলাই। এই যে ঝড়ের মধ্যে তো ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে এখানে থাকেন? আল্লাহ রাখছে কাকা। তারপরেও তো বড় বড় গাছ নাই তো আপনাদের এখানে? বড় বড় গাছ না থাকার কারণ কি? গাছ লাগাই না, ধরে না, এরপরে গাঙ্গে ভাই পয়সা ভাই চলে যায়। এটা আসলে ছোট খাল, অনেক খাল হয়ে গেছে বড়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি ভাঙা চূড়া ঘরে ওনারা রান্না করতেছে। বাতাসে হেলা পড়ছে, হয়তো আর একটু বাতাস আসলে এই ঘরটি থাকবে না। আর এই যে ছাগলের ঘর টং ঘরের মতো করে রাখছে, কারণ পানি আসে তো, পানি আসলে যাতে পানির নিচ দিয়ে বের হয়ে যেতে পারে, যার কারণে টং ঘরের মতো করছে। আর এই যে এটা কাকার ঘর, এই যে দেখতে পাচ্ছেন যে এটা কি পাতা কাকা? উল্কা পাতা দিয়ে তারা বেড়া দিয়ে রাখছে। যে আসলে কখন মানুষ এরকম উল্কা পাতা দিয়ে বেড়া দিয়ে রাখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। বন্ধুরা, লক্ষ্মীপুরের চর রমণীতে আসছি।
এই চরে এসে দেখতে পেলাম যে এক একটা বাড়ির থেকে আর একটা বাড়ির দূরত্ব কিন্তু অনেক অনেক ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি। একটি বাড়ির থেকে আরেকটি বাড়িতে যেতে গেলে অবশ্যই কাদা পেরিয়ে কিন্তু যেতে হবে, কারণ এখানে জোয়ার ভাটা হয়। কিছুক্ষণ আগে এই দিক দিয়েও পানি ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও কিছুক্ষণ আগে পানি ছিল, পানি নেমে গেছে। আমি এখন কাদাতে হেঁটে আমি আরেকটি বাড়িতে যাচ্ছি, এবং এই বাড়ির পর থেকে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে হেঁটে গেলে মিনিমাম সময় লাগবে আধা ঘন্টা। এই তো আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করেছি। এই যে এই বাড়ির ঘরটা দেখুন, উপরে টিন, আর এই দিক দিয়ে পাতা দেখতে পাচ্ছেন যে উগলা পাতা দিয়ে তারা বেড়া দিয়ে রাখছে, টিন দিয়ে বেড়া দিয়ে রাখতে পারে না, কারণ টিন দিয়ে বেড়া দিয়ে না রাখার কারণ তাদের কাছে টাকা নাই। মানে মানুষ কষ্টে থাকলে, অভাবে থাকলে তারা এরকম ঘর করে থাকে। এবং চরের মাঝখানে এই ঘরেরও চারপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, শুধু পানি আর পানি দেখতে পাবেন। বন্ধুরা, এই যে কাকি লতি দেয়া চিংড়ি মাছ রান্না করতেছে, আর এই চিংড়ি কিন্তু এই নদীর, এবং এই লতি দেখতে পাচ্ছেন, লতি কিন্তু ঘরের আঙিনার থেকে তোলা। তারা কিন্তু কোনো কিছুই সহজে কিনে না, যতটুকু পারে তারা এই চরেই রোপণ করে, তারা চর থেকেই মাছ মেরে তারা খায়। চরের জীবন কষ্টের হলেও তারা যখন খাবার খায় তখন কিন্তু তারা টাটকা খাবারই খাওয়ার চেষ্টা করে। আল্লাহ যে হালে রাখতে বাবু, এই হালি রয়েছি গরিব মানুষ কিরমু। এই যে ঘরে উগলা পাতা দেয়া বেড়াতে রাখছেন, টিন দেন না কেন? তৌফিকে দেন না, আল্লাহ তৌফিক দেন, দিতে পারি না, কর্ম করেন না, নাই বেড়া অসুস্থ, এই রোজি রোজগার করে কোনো রকম দিন কাটাই খাই। এই এমনি চলে কোনো রকম টুকটাক করে এর ফের দুটো ডাইলার বাত্তাল্লা কোনো রকম জোড়ায় খাই। ভালো মন্দ তার চোখে দেখি না, দেখেন না ঘর দুয়ার কি অবস্থা। 3টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে লেছি। ছেলে ছেলে 2টা বিয়ে করে মানে শ্বশুর বাড়িতে থাকে। কেন? আর একটা ছেলে বোঝেন না, না অনেক গরিবের ফোলা হয়নি, বাপমার কথা মনে নেই, বাপমারে খাবার নেই। তাদেরকে বড় করছেন না আপনারা? বড় করছি, না মানলে করার কিছু আছে রে বাবু। না আমার শ্বশুর শাশুড়ি এখনো আছে ওই দেশের বাড়িতে, কোনো রকম একটু এরকম এখন ভাঙ্গাচুরা ঘর। এই শাশুড়িরে উঠে দিছি, শাশুড়ির কাছে একটা ছোট মেয়ে আছে, তো এই মেয়েটা পড়ালেখা করে কোনো রকম। আপনারা তো শ্বশুর শাশুড়ির কষ্ট দেন নাই, তাহলে আপনাদের ছেলে মেয়ে আপনাদের কেন কষ্ট দিতেছে? আনা আল্লাহ জানে বাবু, এটা তো করতে পারি না। যে সময় একসাথে আসছিল, একসাথে সময় জুজি রোজগার করছে, বিয়ে করা দিছি মতন ওই বোরা এখানে থাকবে না চরে। আমার তো বাড়িঘর নেই দেশে, তো আর বাড়িঘর নেই দেশে যে রাখবো, এখানে আমি যে এখন বাসা ভাড়া করে টাউনে যায় থাকে পুতেরা বোরা। আমরা তো আর টাউনে যায় উঠতে পারি না, তার ইনকাম নেই। আমরা এই চলে একটু গাই গৃহস্থী করি, কষ্টা জমি কদর রাখি, তা দুগা ভাড়ার বাদ জোড়াই। আমরা কিভাবে গরবে থাকি, এই যে ফিরকার তো বরফ যে বন্যাটা হয়েছে না, এই গরম পানি ঢুকে গেছে, গরম পানি উঠে গেছে। আমরা এই ধরনের চোখের ফে বসাতে আসছিলাম, এই সবে গেলি সব লেগে গেছে মারি চুরি, আবার হিরা মারি চুরি বসছি। কষ্ট তো বাবু, কষ্ট সারা শেষ আছে, কষ্টের শেষ নাই রে বাজান রে। এখন কিরমু আল্লাহ গরিব বানাইছে, এমনি চলি ঘুরি খাই। এই যে জায়গাটা থাকে এটা ফরের জায়গা, এটাতে মাটি বয়া নিজেরা থাকি, বুঝেন? এই জায়গাটার ভাড়া নেয়, ধর না কষ্টের টাকা নেই। এই আমরা কাকা ধরেন একটু গাই গৃহস্থী করে, আর এই জাল টাল দুগা সাইটেই পাতে কেমন আল্লাহ রাহে কেমন করতে। নিজেরা তো কিনা জোড়া খাইতে পারি না, দিয়েছে পাশাপাশি বাবা মা বাপের দেশের থেকে কুদুর পাঠাইছে, শাশুড়ি কুদুরি পাঠাইছে, খাইছে। অনেক কিছু বাসায় লিয়ে যাও ওই টাইমে, নিজের ঘর নিজের জীবন বাঁচামু না জিনিস সকল ধর্মু। এখন তো জীবনটা বাঁচানটি অনেকে, সেই সময় তো ফুট দিয়ে আফারের উড়ায় উড়ায় রাখি। ঘর করে না, জায়গার হলো ঘরে। এখন যে জায়গা থাকেন এটা আপনাদের জায়গা না? না, এনে ধরেন কষা বর্গা সই। কত টাকা দিতে হয়? ধরেন না কষা কানে হিসাবে হলো ধরেন না 20,000 15,000। এবার ঝড়ে যে মাটি সব লেগেছে গা,
ওই গরু আর হালাই দিছে টাকা পয়সা দিছে না আমরা ওখানে যায় ওদের কিনতে বাড়ি করুম এখানে গরু পাললে ছাগল পাললে আর কৃষিকাজ করি। যখন ফসলি জমিতে পানি উঠে তখন আপনারা কি কাজ করেন? পানি উঠলে তো আর কাজ নেই, সঙ্গে বাড়িতে তাই করে ওইটা। এখানে থাকি এই জীবন বাঁচানোর জন্য, যার কারণে এখানে তো আমাদের কোনো জায়গা সম্পদ নাই। হয়তো দেখা গেল আপনার ওই বাঘা কষা কোনো রকম জীবন বাঁচানোর জন্য থাকি আর কি। এই চরের নাম কি? এটা হলো আপনার চরমনি। যত কষ্টই হোক তারপরে থাকতে হয় জীবন বাঁচানোর জন্য। না এখানে তো এমন একটা কোনো চিকিৎসার ব্যবস্থা না, দেশ ছাড়া কোনো ব্যবস্থা নেই। এই সব কিছু বাজারে মজুদ ছুটি রাখতে ডেলি যাওয়া হয়, কোনো দিন 2 দিন 3 দিন পরেও যাইতে পারি। এই যে নৌকা আছে, ওই নৌকা ধর না অন্য আরেকজনের নৌকা ভাড়া দিয়ে যাইতে হয়। যত কষ্টের বিনিময়ে এই নৌকা দিয়ে নিতে হয়। এতে মরার রিস্ক থাকে না? হ্যাঁ রিস্ক থাকে, ওই রিস্ক নিয়েও যাইতে হয়, কেউ করার তো কিছু নেই। গতবারও তো আমার বারবিটি একটা ওই বাস্তুয়ারের ওখান থেকে ওই ওদিকে আবার গুচ্ছগ্রাম আছে, ওখান থেকে ধরেন না ডেলিভারি রাত্রে হয়েছে, হয় নাই মানে ডেলিভারি অবস্থায় হইব তখন এইখানে আনছি, আমার এইখানে আনছে, এইখান থেকে মনে করেন এইখানেই ডেলিভারি হয়েছে। ডাক্তার আনছি ওভার থেকে ঝড় বৃষ্টি থামার পরে। আমরা গরিব মানুষ, তাই আমরা আমাদের তো জায়গা সম্পদ নাই। আমরা সর খরচা বর্গা কুতু ডাক্তারি দিবা গরু করতেন খাই বাসি যেমনি আমরা 2 পয়সা বাচ্চা করে খুলে খাইতে পারি। আমরা তো দেশও আমার জায়গা সম্পদ নাই। আর সরও আমরা মনে করেন সরমর যা চলাই সেটি আমার পাত্তা দেয়নি। দেখো জোর আছে হেরাই আবাদ করছো আমরা খরচা রাখি। নদী ভাঙ্গা বহুতই খাইছি আমরা, মৃত্যু নাইছি আমরা এখানে নিয়ে আসলাম। কষ্ট হয়েছে না বাবু, কষ্ট স্যার। আমার আলাই ছেলে 3জন 4জন জিয়ারা 3জন ছেলে, তো এই যে রাতে খাইতে খাওয়াই আসে না, টাঙ্গর করছি না। কষ্ট সারা কি আর এগুলো খাচ্ছি কষ্টে কষ্টে বাবু দিন আজীবনই গেছে, অন্য কষ্টই করি। যদি বালা থাকতাম বালা খাইতে পারতাম তো কি আর আমরা আর এই চরসঞ্জলা থাকতাম। অনুত্তাম এই যে পানি হলে যাও দুকা গরু বর্গা ফালি বা নিজে দু একটা আছে বা বর্গা সরগা ফালি মানুষের বাগা, এত পানি উঠলে মনে করেন খারে তাম লাগে, কি বেশি বাসা হলে যায় না কি পরে গরু নিলে তো আমাকে ধরে ফেনা দিত না, ব্যাগটাই আমগো না এই মানুষের বাগা গরু আছে। আচ্ছা এই যে পানি উঠে এখন তো সাপ বের হয়েছে, আপনারা কি সাপের আতঙ্কে আছেন? সাপ আসে এখানে? আমরা এই সাপ দেখিনি, অন্তত কেমন শুনি চাইনি আমরা দেখি। তার মানে নাই এখানে? এই আমাকে এই এলাকাতে অন্তত আইয়ে নেই, খানিক যায় এটা শুনলে ব্যাগে একটা ভয় মনে আইয়ে তোর যেমন একটু সাবধানী গাড়িকে ফুলাইনি চলাফেরা করতে কই রাতে লাইট মেটলে বাইরে। আমরা কারণ কোনো অসুখ বিসুখ হইলে চিকিৎসা করতে মজার যাইতে হয়, বাজার যাইতে হয়, হেমতন ডাক্তার ওষুধ করে আমাকে হেমতন আনতে হয়। তাহলে তো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ ধরেন কোনো বাচ্চাকে যদি সাপে কামড় দেয় বা বড়দের দেয়, তাহলে তো আপনারা এখানে বিনা চিকিৎসায় মারা যাবেন। আমরা এই বাজার তো ছাড়া আর কোনো ওষুধ দিই না।